শরীরের মাঝখানের তীব্র ব্যথায় রোদেলা প্রতিবার নড়াচড়া করার সময় মুখ দিয়ে উফ শব্দ করছিল। ভাগ্য ভালো যে এখন ইউনিভার্সিটির সেমিস্টার ব্রেক চলছে, তাই তাকে এই অবস্থায় ক্লাসে যেতে হচ্ছে না। অন্যথায় এই অদ্ভুত ভঙ্গিতে হেঁটে ক্লাসে গেলে সবার সামনে লজ্জার শেষ থাকত না। তবে আশ্চর্যের বিষয়, ঘুম থেকে উঠে সে রুমে সেই জালিম লোকটাকে দেখতে পেল না, যে সকালে তার ওপর অমন অত্যাচার চালিয়েছিল। হয়তো লাউঞ্জের কোনো কাজে নিচে গেছে। রোদেলা কষ্ট করে বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বের হতেই পেটের ভেতর ক্ষুধার তীব্র জানান দিল। কিন্তু আরাব কখন ফিরবে তার কোনো ঠিক নেই, তাই সে নিচে রান্নাঘরের উদ্দেশ্যে রওনা হল। রোদেলা, আপনি কোথায় যাচ্ছেন? সিঁড়ি দিয়ে মাত্র কয়েক ধাপ নামতেই সামনে রাজান এসে দাঁড়াল। আমার খুব খিদে পেয়েছে। আরাব কোথায় গেছে জানি না, রোদেলা বলল। স্যারের ভাইবোনেরা এসেছিলেন। স্যার একটু আগে বলে গেছেন আপনি ঘুম থেকে উঠলে যেন খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। আপনার নিচে না গিয়ে ওপরে অপেক্ষা করাই ভালো হবে। আরাবের ভাইবোনেরা? আবির আর তিথি কি এসেছিল? হ্যাঁ, তবে আবির আর তিথি চলে গেছে। এখন সাইমন ভাইয়া আছেন, স্যার ওনার সাথেই নিচে বসে কথা বলছেন। স্যার একটু পরেই ওপরে আসবেন, রাজান বুঝিয়ে বলল। রোদেলা মাথা নেড়ে সম্মতি জানাল। সেই নিজে থেকেই আর জেদ করল না, কারণ এই অবস্থায় সাইমনের সামনে সে পড়তে চায় না। এখনও তাদের এই সম্পর্কের কথা কাউকে জানানোর সময় আসেনি। তাছাড়া সে এখন আরাবের একটা ঢিলেঢালা সাদা শার্ট পরে আছে, নিচে একটা শর্টস থাকলেও এই পোশাকে নিচে যাওয়াটা মোটেও ঠিক দেখাত না। রুমের ভেতর ফিরে এসে রোদেলার আবার বোর লাগতে শুরু করল। তার একটু বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছিল, কিন্তু আরাব যে তাকে একা ছাড়বে না তা সে ভালো করেই জানে। ওই একনায়ক প্রকৃতির মানুষের কাছে অনুমতি চাওয়া আর অরণ্যে রোদন করা একই কথা। ক্রিং 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 ফোনের রিংটোন বাজতেই সে নেটফ্লিক্সের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ফোনের দিকে তাকাল। আরাবের এই বেডরুমটা আসলে একটা মিনি অ্যাপার্টমেন্টের মতো, যেখানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে। এমনকি রোদেলার নিজের ফ্ল্যাটের চেয়েও এটি অনেক বড় ও বিলাসবহুল। ডিসপ্লেতে মা নামটা দেখেই সে একটা দীর্ঘশ্বাস ফেলল। ফোন যখন করেছে, নিশ্চিত আবার কোনো ছেলের সাথে দেখা করার জন্য চাপ দেবে। হ্যাঁ মা, বলো। তন্ময়ের সাথে কালকের ডিনার কেমন হলো? ও তো আমাকে ফোন করে বলল তোকে ওর ভীষণ পছন্দ হয়েছে। ও আবার তোর সাথে দেখা করতে চায়। কিন্তু আমার ওকে একদম পছন্দ হয়নি মা। আমি অত বাচাল ছেলে সহ্য করতে পারি না। আমি নিজেই এত কথা বলি, ওর সাথে থাকলে তো সারাদিন ঝগড়াই হবে। আর মা, আমার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। সুযোগ বুঝে রোদেলা মায়ের কাছে আরাবের কথাটা পেরেই ফেলল, যাতে পরে আর আলাদা করে বলতে না হয়। কি বললি? বয়ফ্রেন্ড আছে মানে? কাল পর্যন্ত তো ছিল না। তুই আমার সাথে নাটক করছিস না তো, রোদেলা? কোনো নাটক করছি না মা। আমি এখন ওর ফ্ল্যাটেই আছি। আমাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই কথা চলছিল, কালকেই আমরা রিলেশনে জড়িয়েছি। রোদেলা মনে মনে ভাবল, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে পড়ার অভিজ্ঞতাটা এই প্রথম কোনো কাজে লাগল। বানিয়ে বানিয়ে স্ক্রিপ্ট লেখার অভ্যাসটা বেশ ভালোই কাজে দিচ্ছে। তাহলে ওকে আমার সামনে নিয়ে আয়। তুই যদি চাস আমি তোকে বিশ্বাস করি, তবে ওকে আমার সাথে দেখা করাতেই হবে। আমাকে আর কিছুদিন সময় দাও। আমি অবশ্যই ওকে তোমার সাথে দেখা করাবো। কিন্তু তোমার ওইসব পাত্র দেখার ডেট এখন বাতিল করো, আমি আর কোথাও যাচ্ছি না। খটাস দরজা খোলার শব্দ হল। আরাব রুমে ঢুকে রোদেলার দিকে এক পলক তাকাল। ও তখনও বিছানায় বসে ফোনে কথা বলছিল। আরাব ফ্রিজ খুলে একটা বিয়ারের ক্যান বের করে টিভির সামনে সোফায় গিয়ে আরাম করে বসল। তুই কি আমাকে মিথ্যে বলে সময় নষ্ট করার চেষ্টা করছিস না তো? তুই ভালো করেই জানিস এমনটা করলে তোরই ক্ষতি হবে। আমি জানি মা, আমি মিথ্যে বলছি না। আমরা দুজনে প্রিপেয়ার্ড হয়েই তোমাকে জানাবো, রাখছি। খট 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 আবার দরজায় টোকা পড়ল। রোদেলা ফোন রেখে দরজা খুলতেই দেখল রাজান খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। সে পাশে সরে দাঁড়িয়ে রাজানকে ভেতরে আসার জায়গা করে দিল। আজকে আমি আর নিচে যাব না। তুই সিকিউরিটি ভালো করে চেক করিস। আর রাতের খাবার ঠিক সন্ধ্যা 6টায় দিয়ে যাবি। আরাব সোফা থেকেই রাজানকে নির্দেশ দিল। রাজান মাথা নেড়ে চলে গেল এবং অভ্যাসবশত বাইর থেকে দরজাটা লক করে দিল। তোমার মা ফোন করেছিল? আরাব বিয়ারে চুমুক দিয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, ওই একই বিষয়। রোদেলা সোফায় গিয়ে আরাবের পাশে বসল।
আরাব সাথে সাথে ওকে টেনে নিজের কোলের ওপর বসিয়ে নিল এবং ওর গলার কাছে মুখ নিয়ে আদর করতে লাগল। আমার সাথে যখন রুমে থাকবে তখন কোনো অন্তর্বাস পড়ে থাকবে না। ব্রায়ের হুক খোলাটা ভীষণ সময় নষ্ট করে যখন আমার তোমাকে ছুতে বা চুষতে ইচ্ছে করে। আমি মাত্রই নিচে গিয়েছিলাম। আমি যদি ওটা না পড়তাম তবে আপনার বডিগার্ডদের চোখ কি কপালে উঠত না? রোদেলা চোখ রাঙাল। আরাব চোখ সরু করে তাকাল। নিচে কেন গিয়েছিলে? আমার খিদে পেয়েছিল। আপনি তো আমাকে প্রায় মেরাই ফেলেছিলেন সকালে, তারপর কোথায় গায়েব হয়ে গেলেন? আমার শরীরে এনার্জি কমলে আমি রিচার্জ করব না? খাবার তো চলে এসেছে, গিয়ে খাও। টেবিলের ওপর রাখা খাবারের দিকে তাকিয়ে রোদেলার ক্ষুধা আরও বেড়ে গেল। সে আরাবের কোল থেকে নেমে টেবিলের দিকে এগিয়ে গেল। আপনি খাবেন না? তুমি খাও, আমার এখন খিদে নেই। আচ্ছা, একটু আগে কি আবির আর তিথি এসেছিল? ক্লাব তো এখনও খোলেনি, এত সকালে ওরা কেন এল? পরিবেশের নীরবতা কাটানোর জন্য রোদেলা খাওয়ার মাঝেই একটা কথা তুলল। সাইমন খুব টেনশনে আছে, তাই ওদের ডেকেছিল। সাইমন ভাইয়া, কেন, কি হয়েছে? অবনী প্রেগনেন্ট। কি হো? এবার আর রোদেলার মুখের খাবার গলল না। সে ভীষণ অবাক হয়ে আরাবের দিকে তাকাল। সে অবনীকে একটু আঘাত চেনে। সাইমন যখন এখানে আসত 2-3 বার অবনীকেও সাথে নিয়ে এসেছিল, কিন্তু তখন তো ওরা বলেছিল ওদের মধ্যে তেমন কোনো সিরিয়াস রিলেশন নেই। কিন্তু অবনী আপু তো তখন বলেছিল সাইমন ভাইয়ার সাথে ওনার জাস্ট ফ্রেন্ডশিপ। আরাব বাঁকা হাসল। বিয়ারের ক্যানে আরেকটা বড় চুমুক দিয়ে রোদেলার অবাক মুখের দিকে তাকাল। তুমি ওসব বিশ্বাস করো? সাইমন অবনীকে আমার এই ক্লাব থেকে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল। দিনের পর দিন একসাথে থেকে ওরা কি শুধু হাত ধরে বসে গল্প করত ভেবেছ? আমি ওভাবে বলিনি। ওদের মধ্যে ফিজিক্যাল রিলেশন ছিল সেটা তো বোঝাই যায়, কিন্তু এভাবে কনসিভ করল কিভাবে? ওরা কি সাবধানে থাকেনি? সাবধানে থাকেনি বলা ভুল, হয়তো কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, আরাব নিজের অভিজ্ঞতা থেকে বলল। কারণ সাইমন যদি সত্যি অবনীকে নিজের জীবনে চাইত, তবে আগে ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিত না। তাহলে তো আমাদের আরও বেশি সাবধান হওয়া উচিত, রোদেলা চিন্তিত গলায় বলল। আমি ভয় পাচ্ছি আমাদেরও যদি এমন কোনো ভুল হয়ে যায়। সাইমন ভাইয়া আর অবনী আপু তো তাও আগে বন্ধু ছিল, সাইমন ভাইয়া ওকে পছন্দও করত, তাই হয়তো সামলে নেবে। আরাব চুপ করে রইল। কিন্তু আমাদের ব্যাপার তো আলাদা। এরপর থেকে আপনি যখনই আমার কাছে আসবেন, আপনাকে কন্ডম পরতেই হবে। আমার এখনও পড়াশোনা শেষ হয়নি। মায়ের ওই এক চাপ সামলাতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এর মধ্যে যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই, মা আমাকে জাস্ট জ্যান্ত কবর দিয়ে দেবে। আরাব এবার বেশ বিরক্ত হল। আমি তোমাকে প্রেগনেন্ট হতে দেব না। আমরা জাস্ট ফিজিক্যাল প্লেজার এনজয় করছি, এত ভাবার কি আছে? রাজান তো পিল এনে দিয়েছে, ওটা নিয়মমতো খেয়ে নিলেই তো হলো, তাহলে আর বাচ্চা হওয়ার ভয় থাকবে না। আমরা জাস্ট ফিজিক্যাল প্লেজার এনজয় করছি। আরাবের এই ঠান্ডা আর তাচ্ছিল্যভরা কথাটি রোদেলার বুকে তীরের মতো বিঁধল। মুখের খাবারটা নিমেষেই বিষাদ ঠেকল তার কাছে। এমন নয় যে সে আরাবকে ভালোবেসে ফেলেছে, কিন্তু নিজের আত্মসম্মানে এত বড় আঘাত সে আগে কখনো পায়নি। কত শত ছেলে তার একটা ইশারার জন্য ব্যাকুল হয়ে থাকত, আর আজ সে এমন একজন পুরুষের বিছানায় বন্দী যে তাকে কেবল একটা শরীর ছাড়া আর কিছুই ভাবছে না। নিজের ওপর নিজেরই চরম ঘৃণা ও করুণা হল। আরাব দেখল এতক্ষণ বকবক করা মেয়েটা হঠাৎ একদম চুপ হয়ে গেছে। সে আপন মনে মাথা নিচু করে ভাত নাড়াচড়া করছে। তবে আরাব সেদিকে বিশেষ গুরুত্ব দিল না। মেয়েটার মনে কি চলছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, বিছানায়ও তাকে ঠিকমতো সাড়া দিলেই হল, বাকি সময়েও কেমন মুডে থাকলো তাতে আরাবের কিচ্ছু যায় আসে না। আরাব বিয়ারের ক্যানটা শেষ করে গা থেকে শার্টটা খুলে ফেলল। শরীরে শুধু একটা বক্সার পরে সে বিছানায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল এবং তার সেই পরিচিত তীব্র চাউনি দিয়ে রোদেলার ওপর চাপ সৃষ্টি করতে লাগল। রোদেলা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল খাওয়া শেষ হওয়া মাত্রই তাকে আবার ওই বিছানায় গিয়ে আরাবের কামনার ক্ষুধা মেটাতে হবে। তাই সে ইচ্ছে করেই খুব আস্তে আস্তে প্লেটের বাকি খাবারটুকু খেতে লাগল। আরাব ওর এই চালাকি ধরে ফেলে চোখ সরু করল। আর কতক্ষণ ধরে খাবে? সামান্য একটু খাবার। আপনি নিজে একটু ভাত খেয়ে নিলে ভালো হতো না? রোদেলা সময় কাটানোর চেষ্টা করল। আমার ভাতের ক্ষুধা নেই, আমার তোমার ক্ষুধা পেয়েছে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে জামাকাপড় খুলে বিছানায় এসো, আমার যাতে খোলার কষ্ট করতে না হয়। রোদেলার এবার নিজেকে একজন যৌনকর্মী বলে মনে হতে লাগল।
সারাদিন এই চার দেয়ালের ভেতর বন্দি থেকে কেবল এই লোকটার কামনার উগ্রতা সহ্য করা, এ ছাড়া যেন তার আর কোনো অস্তিত্ব নেই। এখন কি আপনি আমাকে একজন পতিতা ভাবছেন? রোদেলা ক্ষোভ চেপে জিজ্ঞেস করল। হা, কিছুটা তেমনই। তবে ওদের পেছনে আমাকে টাকা খরচ করতে হয়, আর তোমাকে আমি ফ্রিতে পাচ্ছি এবং যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারছি। সেই হিসেবে তুমি তো ওদের চেয়ে অনেক ভালো পজিশনে আছো। তোমার তো বরং গর্বিত হওয়া উচিত। বাইরের মেয়েরা আমার সাথে কন্ডম ছাড়া করার জন্য পাগল হয়ে থাকে, আর তোমাকে তো না চাইতেন আমি সেই স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছি, তাহলে লাভ কার হল? গর্বিত হওয়া উচিত? নির্লজ্জ, পিশাচ পুরুষ! কথাগুলো রোদেলার মনের ভেতরেই রয়ে গেল। সে নিজের হাত দুটো শক্ত করে মুঠো করল। সে বুঝতে পারল এই লোকটা মেয়েদের কতটা নিচু চোখে দেখে। তবে একদিক থেকে ভালোই হল, মনের অজান্তে আরাভের প্রতি যদি কোনো দুর্বলতা তৈরি হয়েও থাকে, তবে এই মুহূর্তেই সে তা মন থেকে উপড়ে ফেলে দিল। খাওয়া শেষ করেই রোদেলা নিজের ভেতরের সব জোরটা এক এক করে ঝেড়ে ফেলল, ঠিক যেভাবে আরাব বলেছিল। এখন থেকে সে অন্য এক খেলা খেলবে। সে এই নিষ্ঠুর লোকটাকে তার রূপ আর ভালোবাসার নেশায় এমনভাবে বুঁদ করে ফেলবে যাতে সে অন্য কিছু ভাবতেই না পারে। আরাবের মতো অহংকারী আর কঠোর পুরুষকে বশ করতে হলে তার এই রূপটাই একদম পারফেক্ট। সে অত্যন্ত আদুরে ভঙ্গিতে আরাবের খুব কাছে গিয়ে বসল। রোদেলার নরম হাতের আলতো ছোঁয়ায় আরাবের ভেতরের ঘুমন্ত তীব্র অনুভূতিগুলো নিমেষেই সতেজ হয়ে উঠল। রোদেলা ঝুঁকে এসে আরাবের ঠোঁটে এক গভীর নিবিড় চুম্বন এঁকে দিল। আরাবও নিজের ঠোঁট জোড়া মেলে দিয়ে রোদেলার সেই ভালোবাসার আমন্ত্রণ সানন্দে গ্রহণ করল। দুজনের শরীরেই আবার আকুলতার আগুন দাউদাউ করে জ্বলে উঠল। আরাব রোদেলার সুন্দর শরীরটা হাত দিয়ে চেপে ধরে নিজের কাছে টেনে নিল। গভীর চুম্বনের রেশ কাটার পর রোদেলা ওর ঠোঁট জোড়া ছেড়ে আরাবের শক্ত গলায় মুখ ডুবিয়ে দিল। ওখানকার সংবেদনশীল জায়গায় আলতো করে ভালোবাসার ছোঁয়া দিতেই আরাব তীব্র সুখে চোখ বন্ধ করে ফেলল। আরাবের বুক বেয়ে রোদেলার স্পর্শ যখন ক্রমশ নিচের দিকে নামছিল, তখন আরাবের বুক দুরুদুরু কাঁপছিল। কাল রাতে যে মেয়েটাকে অনভিজ্ঞ মনে হচ্ছিল, আজ সে যেন এক দক্ষ মায়াবিনী। রোদেলার ছন্দময় নড়াচড়া আর তার তীব্র সান্নিধ্যে আরাবের পুরো অস্তিত্ব ততক্ষণে উত্তাল হয়ে উঠেছে। উফ, রোদেলা, তুমি কি আমাকে মেরাই ফেলবে আজ? আরাব নেশাতুর চোখে তাকাল। আরাবের সেই তীক্ষ্ণ চোখ দুটো রোদেলার চোখের ওপর স্থির হল। দুজনের চোখেই তখন তীব্র আকাঙ্ক্ষার আগুন। রোদেলা তার সমস্ত ভালোবাসা দিয়ে আরাবকে এমন এক আদিম সুখের সাগরে ভাসিয়ে দিল যা আরাবকে প্রায় পাগল করে তুলছিল। আহ, জাস্ট ফাটাফাটি! আরাব তীব্র এক তৃপ্তি নিয়ে গর্জে উঠল। আরাবের জীবনে অনেক মেয়ে এসেছে, কিন্তু রোদেলার এই ছোঁয়ার মতো সুখ সে আগে কখনো পায়নি। আরাবের বুক বেয়ে রোদেলার স্পর্শ যখন ক্রমশ নিচের দিকে নামছিল, তখন আরাবের বুক দুরুদুরু কাঁপছিল। কাল রাতে যে মেয়েটাকে অনভিজ্ঞ মনে হচ্ছিল, আজ সে যেন এক দক্ষ মায়াবিনী। রোদেলার ছন্দময় নড়াচড়া আর তার তীব্র সান্নিধ্যে আরাবের পুরো অস্তিত্ব ততক্ষণে উত্তাল হয়ে উঠেছে। উফ, রোদেলা, তুমি কি আমাকে মেরাই ফেলবে আজ? আরাব নেশাতুর চোখে তাকাল। আরাবের সেই তীক্ষ্ণ চোখ দুটো রোদেলার চোখের ওপর স্থির হল। দুজনের চোখেই তখন তীব্র আকাঙ্ক্ষার আগুন। রোদেলা তার সমস্ত ভালোবাসা দিয়ে আরাবকে এমন এক আদিম সুখের সাগরে ভাসিয়ে দিল যা আরাবকে প্রায় পাগল করে তুলছিল। আহ, জাস্ট ফাটাফাটি! আরাব তীব্র এক তৃপ্তি নিয়ে গর্জে উঠল। আরাবের জীবনে অনেক মেয়ে এসেছে, কিন্তু রোদেলার এই ছোঁয়ার মতো সুখ সে আগে কখনো পায়নি। ও তাকে এত দ্রুত কাবু করতে পারবে তা সে ভাবেনি। তুমি তো দারুণ পারো। এত তাড়াতাড়ি আমাকে নিজের মোহে বেঁধে ফেললে, ভাবা যায় না। আরাব রোদেলার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কালকের সেই লাজুক মেয়েটার সাথে আজকের এই রূপের কোনো মিল নেই। তোমার এই চটজলদি সবকিছু আপন করে নেওয়ার ক্ষমতা আমার বেশ পছন্দ হয়েছে। আপনার যদি ভালো লাগে, তবে আমি রোজ আপনাকে এভাবেই সুখ দেব। কেমন? রোদেলা চোখ টিপে বলল। লক্ষ্মী মেয়ে! আরাব আদর করে ওর চুলে হাত বোলাল। একটু আগেও তো আমার ওপর রেগেছিলে, নাকি এখন বুঝতে পেরেছ যে আমার হাত থেকে পালানোর কোনো পথ নেই? রোদেলা কোনো উত্তর না দিয়ে কেবল একটা রহস্যময়ী হাসি দিল। সে বিছানায় শুয়ে পড়ে নিজেকে পুরোপুরি মেলে ধরল। আরাব আর দেরি না করে রোদেলার সেই উষ্ণ শরীরের ভাঁজে নিজের স্পর্শ ছড়িয়ে দিতেই রোদেলার পুরো শরীর শিউরে উঠল। আহ, আরাব! উফ! রোদেলা ছটফট করতে লাগল। আরাবের তীব্র ও নিবিড় ভালোবাসার ছোঁয়ায় রোদেলা চিৎকার করে উঠল। রোদেলার গোঙানি শুনে আরাব আরও ব্যাকুল হয়ে উঠল,
রোদেলার শরীরের প্রতিটা অংশে সে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দিতে লাগল। অবশেষে তীব্র উত্তেজনার এক চরম মুহূর্তে পৌঁছে রোদেলার পুরো শরীর অবশ হয়ে এলো এবং সে শান্ত হল। রোদেলা শান্ত হয়ে বিছানায় শুয়ে রইল, তার মাথা তখন পুরোপুরি শূন্য। কিন্তু আরাব তাকে ছেড়ে দেওয়ার পাত্র নয়, সে রোদেলাকে টেনে নিজের ওপর তুলে নিল। সে নিজে বিছানার হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে বসল এবং রোদেলার সুন্দর শরীরটা হাত দিয়ে চেপে ধরে পরম তৃপ্তিতে ওকে আদর করতে লাগল। এবার তুমি নিজেই নিয়ন্ত্রণ নাও। আরাব রোদেলার কোমর ধরে তাকে নিজের পুরুষত্বের পূর্ণতায় স্থাপন করল। রোদেলাকে নিজের কোমরটা সামান্য উঁচিয়ে আরাবের সেই তীব্র ভালোবাসার দনটি নিজের শরীরে গ্রহণ করতে হল। আহ, উফ, একদম ভেতর পর্যন্ত লেগেছে। রোদেলা শক্ত হাতে আরাবের চওড়া কাঁধ দুটো আঁকড়ে ধরল। আরাবের পুরুষালী রূপের বিশালতা ওর শরীরের ভেতর এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করছিল। রোদেলার সুন্দর শরীরটা যখন আরাবের ওপর ছন্দময় গতিতে দুলছিল, তখন আরাব পুরোপুরি উন্মাদ হয়ে গেল। সে বন্য পশুর মতো গর্জে উঠল, এই মেয়েটা সত্যিই একটা অমূল্য রতন। আরাব ওর এই নতুন রূপের প্রেমে পড়ে যাচ্ছিল। সব সময় সে নিজেই মেয়েদের ওপর আধিপত্য বিস্তার করে, কিন্তু আজ রোদেলাকে নিজের ওপর নিয়ন্ত্রণ নিতে দেখে তার ভেতরের উত্তেজনা শতগুণ বেড়ে গেল। ভেতরটা এত জোরে জড়িয়ে ধরছ কেন? উফ! আরাব সোজা রোদেলার কোমর চেপে ধরল। রোদেলার গতি তখন আরও তীব্র ও উত্তপ্ত হয়ে উঠেছে। সে নখ দিয়ে আরাবের কাঁধে এত জোরে খামচে ধরল যে সে কামনায় তখন প্রায় অন্ধ। আরাবও আর স্থির থাকতে পারছিল না, সে নিজে নিজ থেকে রোদেলার শরীরে তীব্র ধাক্কা দিতে শুরু করল। আমি আর পারছি না, আরাব। এদিকে এসো, কিস করি। আরাব রোদেলার সরু কোমর ধরে ওকে নিজের বুকের সাথে লেপ্টে নিল এবং ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সে আরও কয়েকটি জোরালো ও নিবিড় ধাক্কা দিতেই দুজনে একসাথে চরম তৃপ্তির সাগরে তলিয়ে গেল। রোদেলার ক্লান্ত ও গরম নিঃশ্বাস আরাবের গলার ওপর আছড়ে পড়ছিল। সে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে আর নড়ার শক্তি ছিল না। কি হল, এতটুকুতেই হাঁপিয়ে গেলে? কাল রাতে আমি একাই 4 ঘণ্টা টানা করলাম, আমার তো কিছু হল না, আরাব মজা করে বলল। আপনার তো অসুরের মতো শক্তি। রোদেলা আদুরে গলায় ওর ওপর দোষ চাপাল। আরাব আর তর্ক করল না, কারণ ওটাই সত্যি। চলো, আরেক রাউন্ড হয়ে যাক। আমার এখনও মন ভরেনি, আরাব বলল। লোকটার যে সত্যিই অফুরন্ত শক্তি, তা রোদেলা এবার হাড়ে টের পেল। কথা শেষ হওয়া মাত্রই আরাব রোদেলাকে নিজের নিচে শুইয়ে দিল এবং তার সেই অলরেডি শক্ত হয়ে থাকা অঙ্গ আবার রোদেলার শরীরে পুশ করে দিল। উফ! রোদেলার ঠোঁট দুটো কেঁপে উঠল। এই মিলনে ব্যথা আর চরম সুখ, সব যেন একসাথে মিশে গিয়েছিল। আরাব এবার অত্যন্ত বন্য গতিতে রোদেলার শরীরে ধাক্কা দিতে লাগল। রোদেলার পুরো শরীর এই তীব্র আঘাতে কাঁপছিল, সে কেবল জোরে জোরে গোঙানি দিয়ে নিজের ভেতরের উত্তেজনা প্রকাশ করছিল। আরাব এর আগে কখনো কোনো মেয়ের শরীরে এমন তীব্র বাঁধন পায়নি। সে যত জোরে ধাক্কা দিচ্ছিল, রোদেলার শরীর তত শক্ত করে ওকে জড়িয়ে ধরছিল। সেই নিজের সমস্ত বন্যতা রোদেলার শরীরে উজাড় করে দিতে লাগল। রোদেলাও মাঝে মাঝে কোমর উঁচিয়ে আরাবের ধাক্কার জবাব দিচ্ছিল। রোদেলার এই সক্রিয় অংশগ্রহণ আরাবকে আরও বেশি কামাস্ত করে তুলছিল। আহ, রোদেলা, এভাবে করলে আজকেও তোমার কপালে ঘুম নেই। আরাব প্রতিটা ধাক্কার সাথে সাথে বিড়বিড় করছিল। রোদেলা তীব্র সুখে চোখ বন্ধ করে চোখের পানি ফেলছিল। সেই নিজের পা দুটো আরও চওড়া করে মেলে দিয়ে আরাবের এই মিষ্টি অত্যাচার সানন্দে গ্রহণ করছিল। সত্য বলতে, সে নিজেও এখন আরাবের এই উত্তপ্ত ভালোবাসার নেশায় পড়ে গেছে। আরাব, উফ, আমি শেষ হব, আরও জোরে, প্লিজ। রোদেলা আরাবের ঠোঁটের খুব কাছে এসে ফিসফিস করে বলল। সে আরাবের সুদর্শন মুখটা নিজের 2 হাত দিয়ে টেনে এনে ওর ঠোঁটে এক শেষ কামুক চুম্বন দিল এবং দুজনে একসাথে স্বর্গের সীমানা স্পর্শ করে শান্ত হল। সব রস উজাড় করে দেওয়ার পর আরাব রোদেলাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। টিভিতে তখনও সেই সিরিজটা চলছিল, দুজনে সেদিকে তাকিয়ে শুয়ে রইল। আপনার যদি লাউঞ্জের কোনো কাজ থাকে, তবে নিচে যেতে পারেন। আমি একা থাকতে পারব, রোদেলা বলল। নিজেকে রোদেলা বলে সম্বোধন করছ? তার মানে কি আমাদের মধ্যে দূরত্ব কিছুটা কমেছে? আরাব আর চোখে ওর দিকে তাকাল। দুজনেই তখন সম্পূর্ণ অনাবৃত অবস্থায় জড়িয়ে ধরে শুয়েছিল। রোদেলার দুষ্টু হাতটি তখন আরাবের অলরেডি শান্ত হয়ে যাওয়া অঙ্গ নিয়ে নাড়াচাড়া করছিল। আরাব মনে মনে ভাবল, মেয়েটা যেভাবে উস্কানি দিচ্ছে, একটু পরেই ওকে আবার শাস্তি পেতে হবে। আরাব এমনিতে এই বিষয়ে বেশ তৃষ্ণার্ত প্রকৃতির,
তার ওপর রোদেলা যেভাবে বারবার ওকে উত্তেজিত করে তুলছে তা ওর বেশ ভালোই লাগছিল। একসাথে এত কিছু করার পরও কি আমরা পর রয়ে গেছি? রোদেলা বাঁকা হেসে বলল, দারুণ, তোমার এই রূপটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি যা চাইবে আমি তোমাকে সব দেব, শুধু আমাকে এভাবেই তৃপ্ত করে যেও। রোদেলা মুখে কোনো উত্তর দিল না, সে গভীর চুম্বনে আরাভের ঠোঁট দুটো আবার গ্রাস করে নিল। আরাভ, যে কি না সবসময়ই এক পায়ে দাঁড়িয়ে থাকে, আবারও রোদেলাকে এক নতুন সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। বেশ কয়েক দিন কেটে গেল। রোদেলা এখন প্রায় 2 সপ্তাহ ধরে আরাভের সাথেই আছে। দেখতে দেখতে ইউনিভার্সিটির সেমিস্টার ব্রেকও শেষের মুখে, আর মাত্র 2 দিন পর ক্লাস শুরু হবে। এর মধ্যেই দুজনের ভেতরের সম্পর্কটা আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক আর মধুর হয়ে উঠেছে। রোজ আরাভ কাজের জন্য বাইরে যায়, আর রোদেলা রুমে শুয়ে বসে বা সিরিজ দেখে সময় কাটায়। তবে আরাভ যে তাকে সারাদিন 4 দেয়ালে বন্দি করে রাখে, তা কিন্তু নয়। মাঝে মধ্যে ও রোদেলাকে নিয়ে শপিং মলে যায়, বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করাই। আর এই কারণে ক্লাবের বাকি বডিগার্ডদের সাথেও রোদেলার বেশ ভালো খাতির হয়ে গেছে, বিশেষ করে রাজানের সাথে। রোদেলা প্রায়ই রাজানকে এটা সেটা এনে দেওয়ার জন্য ফরমায়েশ করে। আর মাত্র 2 দিন পর আমার ইউনিভার্সিটি খুলে যাবে, বিছানায় বসা আরাভের দিকে তাকিয়ে রোদেলা বলল। আরাভ তখন নিজের চেনা চেয়ারটায় বসে সিগারেট খাচ্ছিল। রোদেলার কথা শুনে আরাভ ওর দিকে এক পলক তাকাল। মাত্রই ধরানো সিগারেটটা সে অ্যাশট্রেতে নিভিয়ে দিল এবং বিছানায় এসে রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি নিজেই তোমাকে রোজ ইউনিভার্সিটিতে ড্রপ করব আর নিয়ে আসব। তোমার নিজের গাড়ি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আরাভ বলল। আপনার কি এত সময় হবে? তার চেয়ে রাজান ভাইয়াকে বললেই তো হয়, সে আমাকে নামিয়ে দিয়ে আসবে। শুধু শুধু আপনার কাজের ক্ষতি হোক, আমি চাই না। তুমি ওকে ভাইয়া কেন ডাকো? ওর সাথে তোমার এত কিসের খাতির? আরাভ চোখ রাঙিয়ে বলল, আরে, আপনি যেভাবে এই রাজান বলে ডাকেন, আমি কি ওভাবে ডাকব নাকি? ও আমার চেয়ে বয়সে কত বড়। আচ্ছা, আমি যদি আপনাকে নাম ধরে এই আরাভ বলে ডাকি, আপনার ভালো লাগবে? আরাভ কিছুটা ক্ষুব্ধ চোখে রোদেলার দিকে তাকাল। ইদানিং তোমার মুখের ধার খুব বেড়েছে দেখছি। আমাকে নাম ধরে ডাকার জন্য কত জোরাজুরি করতে হয়, আর ওই বডিগার্ডকে নিজে থেকেই ভাইয়া ডেকে বসলে। ও আচ্ছা, তার মানে মনে মনে একটু হিংসে হচ্ছে। রোদেলা মনে মনে হাসল। হাসছ কেন? আরাভ ভ্রু কুচকাল। একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে এভাবে বাচ্চাদের মতো হিংসে করতে দেখে হাসছি। রোদেলা খিলখিল করে হেসে উঠল। আরাভকে এভাবে কাবু করতে পেরে ওর বেশ ভালো লাগছিল। বেশি দুষ্টুমি করো না, রোদেলা। আরাভের গলার স্বর কিছুটা নিচু হয়ে এল যখন রোদেলার নরম হাতটা আলতো করে ওর প্যান্টের ভেতরে চলে গেল। কিন্তু রোদেলা শুনলে তো, সে হাত দিয়ে আরাভের অলরেডি শক্ত হয়ে ওঠা দনটি মুঠো করে ধরে নাড়াচাড়া করতে লাগল। আমাকে এখন নিচে গিয়ে কিছু জরুরি পেপার সাইন করতে হবে। এসে বাকিটা করব, আরাভ বলল, যদিও ওর গলার স্বর কাঁপছিল। ইদানিং সে কাজে বড্ড ফাঁকি দিচ্ছে। ক্লাবের অফিসিয়াল কাজগুলো সে ছাড়া আর কেউ করতে পারে না, তাই ওগুলো করতে বাধ্য হচ্ছে। অন্যথায় রোদেলা আসার পর থেকে সে নিচের কোনো দিকে চোখও দেয় না। পেপারের কাজ শেষ করেই সে রুমে ছুটে আসে কেবল রোদেলাকে বুকে জড়িয়ে ধরে আদর করার জন্য। কিন্তু ওটা তো অলরেডি রেডি হয়ে গেছে। রোদেলা দুষ্টুমি করে বলল, এটা কার জন্য হয়েছে শুনি? উফ, তুমি যখন নিজেই উস্কানি দিয়েছ, তখন দায়িত্ব তোমাকেই নিতে হবে। আরাভ আর নিজেকে সামলাতে পারল না। রোদেলাকে বিছানায় চেপে ধরে সকালের কোটা পূর্ণ করে, এক তীব্র মিলন শেষে তবেই সে কাজের জন্য নিচে নামল। এদিকে আরাভ নিচে চলে যাওয়ার পর রোদেলার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বান্ধবী অন্তুর নাম দেখে সে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করল। হ্যাঁ অন্তু, বল। কিরে ডেড আব্ডি, তুই আছিস কোথায়? এই তো, একটু বাইরে আছি। কেন রে, মিথ্যে বলিস না। তোর গাড়ি তো হস্টেলের গ্যারেজেই পার্ক করা আছে। আমি গত 2 দিনে তোর রুমে দুবার গিয়ে ঘুরে এসেছি, তোকে পাইনি। প্রথমে ভেবেছিলাম বাড়ি গেছিস, তাই ফোন করিনি। কিন্তু আজ তোর গাড়ি দেখে ভাবলাম হস্টেলেই আছিস। সত্যি করে বল, তুই কোথায়? রোদেলার বুকটা ধক করে উঠল। সত্যি তো, সে তো নিজের গাড়ি নিয়ে এখানে আসেনি। এখন অন্তুকে কি বাহানা দেবে? সে এই মুহূর্তে তাদের এই সম্পর্কের কথা বন্ধুদের জানাতে চায় না। তার মনে পড়ে গেল, কিছুদিন আগে তিথি ও আরশের সাথে এমন একটা গোপন শারীরিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিল।
কিন্তু রোদেলার কেসটা তো আলাদা। এখানে কোনো ভালোবাসা নেই, কেবল পারস্পরিক সমঝোতা আর উপকার। আরাব তাকে দুবার বড় বিপদ থেকে বাঁচিয়েছে, তার বদলে সে আরাবকে নিজের শরীর দিচ্ছে। আর সত্যি বলতে, আরাবের এই তীব্র আর বন্য ভালোবাসার নেশা এখন রোদেলার শরীরেও এমনভাবে মিশে গেছে যে সে নিজে থেকেই আর এখান থেকে বের হতে পারছে না। কি রে, চুপ করে আছিস কেন? আমার কিন্তু তোকে খুব সন্দেহ হচ্ছে। অন্যবার সেমিস্টার ব্রেকে তুই সবার আগে বাড়ি যাস, এবার হস্টেলেও নেই, বাড়িতেও নেই। কি লুকাচ্ছিস আমাদের কাছে? অন্তু ওপাশ থেকে জেরা করেই যাচ্ছিল। রোদেলা কি বলবে ভেবে পাচ্ছিল না। এতদিনের বন্ধুদের কাছে সে কখনো কোনো কথা লুকায়নি, এখন বানিয়ে বানিয়ে মিথ্যে বলাটা ওর জন্য বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাকে আর কয়েকটা দিন সময় দে, আমি নিজে এসে তোদের সব বলবো। কিন্তু বিশ্বাস কর, আমি খুব ভালো আছি, তোরা একদম চিন্তা করিস না। ঠিক আছে, আর মাত্র 2 দিন পর ক্লাস শুরু হচ্ছে। ওই দিন কিন্তু তোকে সব বলতেই হবে। অন্তু ডেডলাইন দিয়ে ফোনটা কেটে দিল। ফোনটা রাখতেই রোদেলার মাথা গরম হয়ে গেল। আর মাত্র 2 দিন। 2 দিন পর বন্ধুদের কি জবাব দেবে, সেটা ভেবেই সে চিন্তায় পড়ে গেল। এদিকে নিজের অফিসে বসে আরাব যখন ফাইল দেখছিল, তখন রাজান বেশ চিন্তিত মুখে রুমে ঢুকল। কিন্তু সে সামনে এসেও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। রাজানের এই আমতা আমতা ভাব দেখে আরাব বিরক্ত হল। কি হয়েছে তোর, এভাবে ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা বলার জলদি বল। আসলে স্যার, মাইশা ক্লাবে এসেছেন, রাজান আমতা আমতা করে বলল। কার সাথে এসেছে? আরাব ফাইলের ওপর থেকে চোখ না তুলেই জিজ্ঞেস করল। ওনার কয়েকজন বান্ধবীর সাথে এসেছেন। ম্যাম আমাকে বললেন আপনাকে নিচে ওনার টেবিলে ডেকে নিয়ে যেতে। আরাব নিজের চোয়ার শক্ত করে কামড়ে ধরল। এই মেয়েটা এখন বড্ড বাড়াবাড়ি করছে। সে ভালো করেই জানে যে বাবার কারণে আরাব এই মুহূর্তে ওনার কোনো ক্ষতি করতে পারবে না, আর সেই সুযোগটাই সে নিচ্ছে। বলে দে আমি ব্যস্ত আছি, নিচে যেতে পারবো না। আমি বলেছিলাম স্যার, কিন্তু ম্যাম বললেন আপনি যদি নিচে না যান, তবে উনি এখনই বড় স্যারকে ফোন করে বলবেন যে আপনি ওনাকে পাত্তাই দিচ্ছেন না। রুম। আরাব রাগে টেবিলের ওপর এক জোরালো ঘুষি মারল। রাজান ভয়ে এক পা পিছিয়ে গেল। ও আমার সাথে ক্ষমতার খেলা খেলছে, তাই তো? ঠিক আছে মাইশা, দেখা যাক এই খেলায় শেষ পর্যন্ত কে জেতে আর কে হারে। আরাব হাতের ফাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে নিচের লাউঞ্জের দিকে রওনা হল। ওই দিন বাবার ভয় দেখানোর পর সে মাইশার কোনো হিল্লে করেনি, কারণ সে মেয়েদের গায়ে হাত তোলে না। কিন্তু এই মেয়ে যদি শান্তিতে থাকতে না চায়, তবে আরাবও তাকে ছাড়বে না। কি ব্যাপার, আরাব ভাইয়া? আমি তো ভীষণ অভিমান করেছি। আপনি কত দিন ধরে আমার কোনো খোঁজ নেননি, একটা ফোনও করেননি। আরাবকে দেখেই মাইশা নিজের চড়া গলাটা যতটা সম্ভব মিষ্টি করে বলল। আরাব ওর এই আদিক্ষেতা দেখে মনে মনে চরম বিরক্ত হল। এত মেকি আর নাটকীয় স্বভাবের মেয়ে সে জীবনে খুব কম দেখেছে। কি দরকার বলুন? আমার অনেক কাজ আছে, আরাব ঠান্ডা গলায় বলল। আমি জাস্ট আমার বন্ধুদের সাথে আপনার পরিচয় করিয়ে দিতে চাচ্ছিলাম। শোন তোরা, ইনিই হলেন আরাব, আমার হবু বর। মাইশা বেশ গর্ব করে বলল। ওর বান্ধবীদের চাউনিও মাইশার মতোই অহংকারী আর মেকি ছিল। হ্যালো ভাইয়া, আমি নিশি। আর ও হল প্রিয়া। আমরা মাইশার ইউনিভার্সিটির ফ্রেন্ড। মাইশার এক বান্ধবী সেটে এসে বলল। আরাব কেবল সৌজন্যমূলকভাবে মাথা নাড়ল। তারপর মাইশার দিকে তাকিয়ে চোখের ইশারায় ওকে সাইডে আসতে বলল। মাইশাও আর দেরি না করে ওর পিছু পিছু কিছুটা আড়ালে চলে এল। কি বলবেন বলুন, দয়া করে বন্ধুদের সামনে আমার মুখ পুড়াবেন না যেন। মাইশা হাত ক্রস করে দাঁড়াল। আমি আপনার মুখ পোড়াতে যাব কেন, ম্যাম? আপনি এখানে একজন কাস্টমার হিসেবে এসেছেন। আর আমার ক্লাবে কাস্টমারদের মধ্যে কোনো ভেদাভেদ করা হয় না। সে যে স্তরেরই মানুষ হোক না কেন, বিল মেটানোর ক্ষমতা থাকলে আমি সবাইকে স্বাগত জানাই, আরাব মুখের ওপর বলে দিল। মাইশার ফর্সা মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। আরাব পরোক্ষভাবে ওকে ওই ক্লাবের সাধারণ মেয়েদের স্তরে নামিয়ে এনেছে, এটা বুঝতে ওর বাকি রইল না। বন্ধুদের সামনে এটা ওর জন্য এক মস্ত বড় অপমান। আমি এই ক্লাবের মালিকের হবু স্ত্রী। আপনি আমার কাছ থেকে বিল নেবেন? আমার ফ্রেন্ডরা শুনলে কি ভাববে? মাইশা রেগে বলল। ক্লাবের নিয়ম সবার জন্য এক। আর হবু স্ত্রী বলতে আপনি যাকে বোঝাচ্ছেন, সেই বিয়েতে আমার বিন্দুমাত্র সম্মতি নেই। আমি নিজেই জানি না আমার বিয়ে কবে ঠিক হলো। মনে হয় আমার ভূত গিয়ে আপনার সাথে আংটি বদল করে এসেছে। মাইশা এবার পুরোপুরি থবনে গেল।
সে ভাবতেও পারেনি যে আরাবের মতো একজন অভিজাত আর সুদর্শন পুরুষ এত বিষাক্ত কথা বলতে পারে। সে কোনো গালিগালাজ করেনি, কিন্তু ওর প্রতিটা কথা চাবুকের মতো মাইশার গায়ে গিয়ে লাগছিল। আর হ্যাঁ, যদি আবার আমার বাবার কাছে গিয়ে নালিশ করতে চান, তবে অনায়াসে করতে পারেন। কারণ এরপর থেকে আমি আপনার কোনো আবদার সহ্য করব না। পরে বলবেন না যে আমি ওয়ার্নিং দিইনি। কথাটা শেষ করেই আরাব এক মুহূর্তও না দাঁড়িয়ে নিজের অফিসের দিকে চলে গেল। মাইশা পেছনে রাগে আর অপমানে কাঁপতে লাগল। কিন্তু সে এত সহজে হার মানার পাত্রী নয়। সে আরাবকে নিজের সম্পত্তি মনে করে, আর যে কোনো মূল্যেই হোক সে আরাবকে বিয়ে করবেই। সে পকেট থেকে ফোন বের করে তার আসল চালটি চালল, আরাবের বাবা, যিনি মাইশাকে নিজের বাড়ির বউ করার জন্য মরিয়া হয়ে আছেন। সে দেখতে চায়, আরাব তার বাবার মুখের ওপর কথা বলার ক্ষমতা রাখে কিনা। হ্যালো, আঙ্কেল, আমি মাইশা বলছিলাম। সে ফোনে এক কৃত্রিম কান্নার সুর তুলল। হ্যাঁ মা মাইশা, বলো। এই রাতে ফোন করলে যে? কোনো সমস্যা হয়েছে? ওপাশ থেকে আরাবের বাবার স্নেহমাখা গলা ভেসে এল। আসলে আঙ্কেল, আমি আমার বন্ধুদের নিয়ে আরাব ভাইয়ার ক্লাবে এসেছিলাম। আমরা বেশ কিছু ড্রিঙ্কস অর্ডার করেছি। সে বানিয়ে বানিয়ে বলতে লাগল কিভাবে আরাব তাকে অপমান করেছে। আচ্ছা মা, আমি সব বুঝতে পেরেছি। তোমরা এনজয় করো, বিল নিয়ে চিন্তা করো না। আমি এখনই আরাবকে ফোন করে ওটার ব্যবস্থা করছি। মাইশা 1 থেকে 10 পর্যন্ত গুণল মনে মনে ফোনটা রাখার পর, তারপর এক কুৎসিত বিজয়ী হাসি হেসে নিজের বান্ধবীদের টেবিলের দিকে হেঁটে গেল। চলবে।